এক্সপ্লেইন। আসলে আপনাকে যখন ফার্স্ট ক্লাসে দেখেছিলাম তখন আমাদের সবার কাছেই আপনাকে উইয়ার্ড অ্যান্ড অ্যারোগেন্ট লেগেছিল। আমাদের সার্কেলের সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করতো। অবশ্য তার জন্য আমিই দায়ী। মানে আমি দায়ী ছিলাম, আপনাকে নিয়ে মজা করতাম আমিই বেশি। ওরা যদি জানে এখন সেই আপনি আমার হাজবেন্ড, ব্যাপারটা আমার জন্য খুব এমব্রেসিং হবে। ওরা আমাকে নিয়ে মজা করবে, আর আমি তো ওদের ফ্রেন্ড, তাই জানি ওদের মজা করার ওয়েটা খুব জঘন্য, তাই এই ব্যাপারে বলিনি আমি। ইনান মাথা নিচু করে গড়গড় করে বলে দিল। দ্যাট মিন্স আমাকে নিয়ে তুমি জঘন্য মজা করছিলে? ইনান চোখ ওপরে তোলার সাহস পেল না। আসলে ওর মধ্যে ভালো খারাপ সব গুণই আছে। যেহেতু গ্রুপের লিডার ইনান, তাই তার আশকারাতেই ফ্রেন্ডরা জেহফিলকে নিয়ে মজা করার সুযোগ পেয়েছিল। আরেকটা কারণও আছে। ইনান মিনমিন করে বলল। জেহফিল চুপ করে রইল, কিন্তু তার কঠিন চোখ ইনানকে আদেশ দিচ্ছে বলা চালিয়ে যেতে। আরেকটা শর্ত ছিল, কেউ যদি প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে বা রিলেশনে জড়ে তাহলে সে লুজার। ডোন্ট টেল মি তুমি নিজে এই শর্তটা দিয়েছিলে। ইনান গলার সাথে চিবুক মিশিয়ে রাখে। জেহফিলের আর বসতে বাকি রইল না। এখন ওরা যদি জানে আপনার কথা, আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে না? ইনানের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সে যে কার ফাঁদে পড়ে এসব গ্রুপ রুলস বানাতে গেল খোদা মালুম। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ইনানের কানে শুধু জেহফিলের তিরস্কার পৌঁছালো। তোমার ফ্রেন্ড সার্কেলের প্রতিটা ছেলে মেয়ে অসভ্য এবং বেয়াদব। অপমানে ইনান কাচুমাচু মুখ করে বসে রইল। সার্কেলের প্রতিটা ছেলে মেয়ের মধ্যে সেও তো পড়ে। তার মানে কি জেহফিল তাকেও অসভ্য এবং বেয়াদব বলল? তবে ভুল কিছুই তো বলেনি, আসলেই তো সে অসভ্য। কিন্তু জেহফিলের মুখ থেকে এই কথাটা শুনতে ইনানের এত খারাপ লাগছে কেন? ইনান ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল। জেহফিল যখন গম্ভীর হয়ে যায় তখন এত ভয়ঙ্কর লাগে দেখতে যে কেউ বিশ্বাসই করবে না এই লোকটা যে দুষ্টমিও করতে জানে। জেহফিলের থেকে এতদিন এত ভালোবাসা পেয়ে হুট করে এই কথাটা শুনতে একটু কষ্টই লাগছে। জেহফিলের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে গেল। সারা রাস্তা ইনান একটা কথাও বলল না। বাতাসে দম বন্ধ করা অস্বস্তি এড়াতে ইনান ঘুমানোর ভং ধরে পড়ে রইল। জেহফিলের বাড়ির সামনে গাড়ি থামলেও সে একইভাবে শুয়ে রইল। এখন হুট করে উঠে পড়লে তার অভিনয় ধরে ফেলবে সে, তাই অপেক্ষা করতে লাগলো জেহফিলের তাকে জাগানোর। জেহফিল ইনানকে না জাগিয়ে যখন গাড়ি থেকে নেমে গেল, ইনানের এত কষ্ট লাগলো, বুকের ভেতর ছুরি গাঁথার মতো অনুভূতি হতে লাগলো। ইনান আসলেই বাড়াবাড়ি করে সব সময়। কি দরকার ছিল জেহফিলকে নিয়ে মজা করার? জেহফিলকে তার পাশের দরজা খুলতে দেখে চোখ বন্ধ করে নিল আবারও। জেহফিল তাকে কোলে উঠিয়ে নিয়ে যাচ্ছে ঘরে। যাক, একা এই জঙ্গলে তো আর ফেলে যায়নি। কিন্তু জেহফিল কি আসলেই রাগ করে আছে? তার স্বাভাবিক মুখ দেখে বোঝার উপায় নেই। সরি বলতে হবে। জেহফিল ইনানকে খাটে শুইয়ে তার রুমে চলে গেল। জেহফিল যেতেই ইনান উঠে বসল। মাথা চেপে ধরে রাখলো কিছুক্ষণ। সে কেন জেহফিলকে সত্যি কথা বলতে গেল? মিথ্যে বলায় তো সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। তখন মিথ্যে বলল না কেন? তবে তখন জেহফিলের শীতল অথচ কঠিন কথার তোপে পড়ে ইনান মিথ্যা বলার সাহস পেল না। যেন সে তখন টিচারকে পড়া দিতে না পারার জন্য কৈফিয়ত দিচ্ছিল। তখন ইনানের ফোন বেজে উঠল তার স্বরে। দেখল তার ফ্রেন্ডরা গ্রুপ কল দিয়েছে। ইনান হ্যালো বলার সাথে সাথেই ফারাজ চিৎকার করা কিছু তিক্ত কথা কানে বাড়ি খেল। এতটা সেলফিশ হতে পারলি তুই? ইনায়া তোর ফ্রেন্ড হসপিটালে শুয়ে কাতরাচ্ছে, একদিন হলো, আর তুই দেখতো আসলি না। হসপিটালে তো আসতে পুরো একদিন লাগে না তো। আর তুই কোন ব্যস্ত ছিলি? তাহলে মৃত্যুর সাথে লড়াই করা বন্ধুর কথা একটা বারও তোরা মনে পড়ল না? ফারার কথা শেষ হতেই মুগ্ধর কথা শোনা গেল। সেও একই সুরে বলছে, তোর তো কোনো ব্যস্ততাই নেই ইনান, খালি রেস্টুরেন্টে গিয়ে বাপের টাকা উড়ানো ছাড়া। গাড়িতে করে আসতেও তো 10 মিনিটের বেশি সময় লাগে না, তাও কেন আসলি না? না আসলি একটা ফোনও তো করতে পারতি শরতের খবর নেওয়ার জন্য, না হয় একটা মেসেজ নাকি, সেটা করারও সময় ছিল না তোর। তুই এত সেলফিশ কিভাবে হতে পারলি?
বন্ধুদের ঝাঁঝালো কথা শোনার সাথে সাথে ইনানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ফারা কেন? তার ফ্রেন্ডদের কেউই এ পর্যন্ত তার সাথে এত শক্ত ভাষায় কথা বলেনি। এখন হঠাৎ দুই ফ্রেন্ডের কঠিন কথাগুলো শুনে ইনানের নিজেকে কেমন দিশাহারা লাগছে। ইনানকে কথা বলার সুযোগটাও অন্তত দিবে। গলায় কান্নারা দলা পাকিয়ে গলা ব্যথা করেছে। বহু কষ্টে ইনান বলতে চাইল শরতের তাকে ধাক্কা দেওয়ার কথা, ফ্রেন্ড হয়ে তার ক্ষতি করার কথা। তাকে সেই সুযোগও দেয়া হলো না। তার আগেই ফারা চেঁচিয়ে হুমকি দিল, রাত 10টার মধ্যে হসপিটালে আসবি, যেখানেই থাকিস না কেন। যদি না আসিস সত্যি, তাহলে সত্যি বুঝে নিব তুই গিরগিটি, সেলফিশ আর ফেক। ফারা লাইন থেকে চলে গেল। ইনান কান্নারত চোখে বিদ্রূপ হাসল। ইতোমধ্যে তাকে গিরগিটি, সেলফিশ তো বলেই দিয়েছিল, নতুন করে আবার কি বলবে? মুগ্ধ বলল, তোর থেকে এটা আশা করিনি ইনান। সিরিয়াসলি, আমরা সবাই সবার বিপদে এগিয়ে আসি। যেখানে শরৎ গুরুতর আহত, সেখানে তোকে দেখি ফেসবুকে খাবারের পিক পোস্ট করতে। তোর কি আসলেই বিবেক বলতে কিছু আছে? নিজেকে নিজে প্রশ্ন করিস। এই বলে কেটে দিল সে। ইনান ফোন হাতে নিয়ে পাথরের মতো বসে রইল। ফ্রেন্ড হিসেবে শরতের জন্য যতটা মায়া লেগেছিল, ওর বাজে উদ্দেশ্য শোনার পর ততটাই ঘৃণা লেগেছিল। তাই ইচ্ছে করেই সে শরৎকে দেখতে চায়নি। যদি গিয়ে শরতের গায়ে হাত তুলতো সেই ভয়ে। ইনানের ফোন আবার বেজে উঠল। রোবটের মতো রিসিভ করল সে। প্রথমেই শুনতে পেল দীর্ঘশ্বাস, তারপর মিহি কণ্ঠের এক মেয়ের শান্ত গলা, শরৎ তোমাকে দেখতে চাইছে, তাড়াতাড়ি চলে এসো। ফোন কেটে গেল আবার। এই কণ্ঠ চিনতে তার অসুবিধা হয় না। টিভিতে সারাদিন এই মেয়ের অ্যাড দেখতে পায় সে, শরতের বোন রুহি। ইনান থম মেরে বসে রইল। ফ্রেন্ডদের কথাগুলো তার হজম হচ্ছে না। মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। শরীর অবশ হয়ে যাচ্ছে তার। ইনান খাটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। জহফিলের কথাটা তার কাছে এখন সত্যি মনে হলো। ভার্সিটিতে উঠেছ, তাই প্রথম প্রথম সব ফ্রেন্ডকে এমন আপন লাগবে। ধীরে ধীরে বুঝবে সবাই স্বার্থপর। আসলেই সব স্বার্থপর। তাকে তার ফ্রেন্ডরা অলরেডি সেলফিশ, গিরগিটি বলে দিয়েছে। তাও ইনানের পক্ষের কথা না শুনে। ইনান যাবে না, কিছুতেই যাবে না। এমন বাজে ফ্রেন্ড তার লাগবে না। কে কি বলে সে দেখে নেবে। ভার্সিটি গেলে যদি তারা ইনানকে কথা শোনাতে আসে, তবে সেও রেডি থাকবে শরতের ড্রাগ নেওয়া ছবি দেখাতে। সে ভেবেছিল শরতের সম্ভ্রান্ত পরিবারের দোহাই দিয়ে ছবিটা কাউকে দেখাবে না। কিন্তু যদি ওরা বাড়াবাড়ি করে, তবে সে বাধ্য হবে শরতের ছবিটা দেখাতে। ইনান মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। কান্না থামাতে পারছে না সে। এত আঘাত সহ্য করতে পারছে না। ফুপিয়ে কেঁদে উঠল সে। বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো নীরবে। জহফিল দরজা খুলতে নিয়েছিল ইনানকে খেটে ডাকার জন্য। ইনানের ফোনে কথা শুনে দরজা পুরোটা না খুলেই হালকা ফাঁক করে দাঁড়িয়ে চুপচাপ শুনতে লাগলো। লাউড স্পিকারে থাকায় তার বন্ধুদের প্রতিটা কথা জহফিলের কানে আসলো। চোখের চশমা এক হাতে ঠিক করে নিঃশব্দে দরজাটা আটকে দিল। টেবিলে খাবার গুছিয়ে চাবি হাতে বেরিয়ে গেল। মেইন দরজায় তালা মেরে নিচের তলার অন্ধকার গোডাউন থেকে বড় ভারী একটা ব্যাগ নিয়ে গাড়ির পেছনে ছিটে রাখল। ড্রাইভিং সিটে বসে ঘাড় দুদিকে কাত করে ঘাড়ের হাড় ফুটালো। রিল্যাক্স হয়ে বসে গাড়ি চালানো শুরু করলো হাই স্পিডে। রোদের মিষ্টি আলো ইনানের ঘুম ভাঙিয়ে দেয়। ধীর গতিতে চোখ খোলে ইনান। চোখের পাতা কেমন ভারী ভারী লাগছে। শরীরও অচলা অবস্থা। হেডবোর্ড ধরে উঠে বসে সে। কাল সারারাত কান্নার ফলে এমন মাথা ধরে গেছে। ঘড়িতে এখন সকাল 9:30। সাদা কালো মেঘে আকাশ বিদ্যমান। তার মাঝে উকি দিচ্ছে সূর্য। ধরণীতে ধেয়ে আসা হলুদ আলো কিছুক্ষণ পর কালো মেঘেদের কারণে রূপ নেবে বাড়ি ধারায়। ইনান আজ ভার্সিটি যাবে, ফ্রেন্ডদের মুখোমুখি হবে, শরতের মুখোশও খুলবে সেই সাথে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে আসলো। জহফিলকে কোথাও দেখতে পারছে না সে। তার পায়ের কাছেও আজ ঘুমায়নি। সচরাচর জহফিল এত দেরিতে ঘুম থেকে ওঠে না। জহফিল একজন মর্নিং বার্ড। তবে আজ কোথায়? ইনান জহফিলের রুমে কয়েকবার নক করল। সারা শব্দ না পেয়ে দরজা খুলে দেখল রুমটা ফাঁকা। জহফিলের থাকার জায়গা আর একটাই, তা হচ্ছে তার আর্ট রুম। রুমটা সবার শেষে।
লম্বা করিডোর পেরিয়ে যেতে হয়। করিডোরে 2টা রুম। ইনান কখনোই কোনো রুমে প্রবেশ করেনি অবশ্য, তাই বলতে পারবে না রুমের অবস্থা। আর এই করিডোর রাত হোক দিন হোক সব সময় অন্ধকার লেগে থাকবেই। ইনান যখন রুমের দরজাটা খুলতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে অফাস থেকে দরজাটা খোলে জেওফিল ইনানের সামনে চলে আসলো। আচমকা ঘটনায় ইনান প্রায় ভয় পেয়ে পিছু ঘটে গিয়েছিল। বুকে থুতু দিয়ে জেওফিলের দিকে তাকালো। চুল উস্কো খুস্কো, ধূসর চোখজোড়া সব সময়ের মতোই শূন্য। গত রাতের শার্ট এখনো পরনে, কয়েকটা বোতাম খোলা। না চাইতেও ইনানের অবাধ্য চোখ জেওফিলের ব্যায়াম করা শরীরের ভাঁজে গিয়ে পড়ছে। মর্নিং বাটারফ্লাই। জেওফিল হেসে বলল, তবে ইনানের মনে হলো সেই হাসিটা জেওফিলের চোখ ছুঁতে পায়নি। মর্নিং, ডিস্টার্ব করলাম? আমি কখনোই তোমার ডাকে ডিস্টার্ব হই না বাটারফ্লাই, আর না কখনো হব। জেওফিল স্মিত হাসল। এবারও তার হাসি চোখে পৌঁছালো না, চোখ দুটো নির্লিপ্ত। ইনান জেওফিলের নিরাবেগ চোখে কিছু একটা খুঁজতে লাগলো, কিন্তু জেওফিলের চোখের অতলে ব্ল্যাক হোল ছাড়া কিছুই দেখল না। জেওফিলের চোখের ভাষাটাকে সবচেয়ে কঠিন ভাষা মনে হলো। জেওফিল ইনানের হাত ধরে করিডোর থেকে বেরিয়ে আসে। সরি বেব, ব্রেকফাস্ট রেডি করতে পারলাম না বলে তুমি 10 মিনিট ওয়েট করো, কুইক কিছু বানাচ্ছে। ইনান রুমে গেল না, জেওফিলের সাথেই রান্নাঘরে চলে আসলো জোর করে। জেওফিল অনেকবার বারণ করলো, কিন্তু ইনান কানেই তুলল না। ইনান যখন ব্রেড টোস্টারে দিচ্ছিল, জেওফিল তখন দক্ষ হাতে অ্যাভোকাডো কাটছিল। স্কিল্ড শেফদের মতো সেকেন্ডের মাঝেই অ্যাভোকাডটিকে চিকন চিকন পিসে পরিণত করলো। ইনান আর চোখে জেওফিলের কাজ দেখছিল। একটা সত্যি কথা যা সে নিজেও স্বীকার করতে পারবে না, তা হলো যে জেওফিলের কাজকে মনে মনে হিংসা করে। সে মেয়ে হয়েও ঘর ঝাড়ু দিয়েই টায়ার্ড হয়ে যায়, আর সেখানে জেওফিলের ছোট্ট থেকেই পড়াশোনা, আর্নিং, রান্নাবান্না, ঘরের কাজ সামলানো দেখে ইনানের হিংসেই হচ্ছে বইকে। সারাদিন তিরিং বিরিং করা ছাড়া তো আর কোনো কাজই নেই। না, এসব হিংসে করে লাভ নেই। সে এখন আর বাচ্চা নেই। জেওফিলকে তার সাহায্য করা প্রয়োজন। একা একটা ছেলে আর কত করবে? এখন সংসারটা তারও। সে পায়ের ওপর পা তুলে আদেশ করবে, আর জেওফিল খেটে মরবে তা তো হয় না। বাহিরের মানুষ শুনলে ছিছি করবে। হুট করে সে জেওফিলের হাত থেকে ছুরিটা নিয়ে নিল। দ্রুত গলায় বলল, আমি কাটছি, আপনি গিয়ে রেস্ট নিন। পারবে না তুমি, দাও আমাকে। জেওফিলকে ঠেলে সরিয়ে দিল ইনান। পারবো, 2 মিনিট লাগবে, সরুন আপনি। জেদ করো না, শোনো, হাত কাটবে। আমি বাচ্চা না। ইনান আনাড়ি হাতে অ্যাভোকাডো কাটতে লাগলো, আর জেওফিল বুকের ওপর হাত ভাঁজ করে ইনানের কাণ্ড কারখানা দেখতে লাগলো। অ্যাভোকাডোর অর্ধেক কাটতে গিয়ে ইনান 4 মিনিট ব্যয় করলো, তাও সাইজের কোনো সিঁড়ি নেই। একটা মোটা সাইজ আরেকটা চিকন, যেইখানে জেওফিলের সবগুলো সমান। তাও ইনান হাল ছাড়ল না। ইনানের জেদ দেখে জেওফিল ছোট্ট শ্বাস ফেলে তার পেছনে এসে দাঁড়ায়। ইনানের ঘাড়ে চিবুক রেখে দুহাতে ছুরি সমেত ইনানের হাত ধরে। ইনানের হাত থমকে গেল। জেওফিলের হুট করে এত কাছে আসাতে হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে তার। জেওফিল ইনানের হাত ধরে নির্দেশনা দিচ্ছে কিভাবে কাটতে হয়, কিন্তু ইনানের কি সেই খেয়াল আছে? জেওফিলের বুকে ইনানের পিঠ ঠেকানো, তার পারফিউমের ঘ্রাণে মাতাল হয়ে পড়ে যাবে অবস্থা ইনানের। জেওফিলের উষ্ণ নিঃশ্বাস, শরীরের ঘ্রাণ তাকে পাগল করে দিচ্ছে যেন। ইনানকে আরও মাতোয়ারা হতে না দিয়ে জেওফিল ইনানকে ছেড়ে সরে গেল। এটা ইনানের ভালো লাগলো না মোটেই। সে জেওফিলের বাহু ধরে আরও কিছুক্ষণ বন্দি থাকতে চেয়েছিল। তাকিয়ে দেখল কাটাকুটি শেষ, তাই জেওফিল চলে গিয়েছে। ইনানের ইচ্ছে করছিল জেওফিলকে ডেকে এনে শক্ত করে জড়িয়ে ওর ঘ্রাণ নেয়। জেওফিল ইনানকে উস্কে দিয়ে ঠোঁট বাঁকা করে হেসে ডাইনিংয়ে চলে আসলো। ইনান দৌড়ে আসলো জেওফিলের পেছন পেছন। জেওফিলের হাত ধরে থামালো। জেওফিল ভনিতা করে বলল, কিছু বলবে? জেওফিলকে এবার সত্যি সত্যি অবাক করে দিয়ে ইনান বলল, সরি। ফর হোয়াট? ইনান প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আপনাকে নিয়ে মজা করা উচিত হয়নি আমি আমার এবং ফ্রেন্ডদের তরফ থেকে ক্ষমা চাইছি আমি। জেওফিল বিরক্ত হলো কিছুটা। ইনানের কাছ থেকে অন্য কিছু আশা করেছিল।
কিন্তু তার ফ্রেন্ডদের হয়ে সরি বলাটা জেওফিলের মেজাজ গরম করে দিল। মেজাজ সংযত রেখে বলল, আমি সব ছোটখাটো ব্যাপারে মাথা ঘামাই না। তুমি কি এতক্ষণ এসবে চিন্তা করছিলে? ইনান মাথা ওপর নিচ দুলিয়ে বলল, আসলে কালকে আপনি ওভাবে কথাটা বললেন, তাই ভেবেছি রেগে আছেন আমার উপর হয়তো। জেওফিল গাল ফুলিয়ে শ্বাস ফেলল। ইনানের গাল হাতের আজলায় নিয়ে সফট কণ্ঠে বলল, আমি তোমাকে না, তোমার ফ্রেন্ডদের বলেছি। তোমার কোনো ফ্রেন্ডকে আমি বিশ্বাস করি না, ইভেন আশেপাশের কাউকে না। আমাকেও না। জেওফিল ঝুঁকে এসে ইনানের মুখে ফু দিয়ে ছোট ছোট চুল সরালো। ক্ষীণ গলায় বলল, তুমি যদি আমাকে বিষ দিয়ে বলো এটা চকলেট, আমি চোখ বন্ধ করে খেয়ে ফেলবো। এতটা বিশ্বাস করি আমি তোমাকে। জেওফিলের এই কথায় ইনানের শরীরে শিহরণ বয়ে যায়। হৃদকম্পন সৃষ্টি হয়। অপলক চেয়ে থাকে জেওফিলের চোখের দিকে। জেওফিল তাকে এতটা বিশ্বাস করে, এতটা ভালোবাসে। তার বিনিময়ে কি জেওফিলের কিছু পাওয়ার কথা না? সেটা না দিলে যে ইনান দায়গ্রস্ত থেকে যাবে সারা জীবন। জেওফিলকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে ইনান জড়িয়ে ধরল তাকে শক্ত করে। জেওফিলের প্রথমে বিশ্বাস হলো না ইনান তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে কিনা। যখন ইনানের কোমল হাত জেওফিলের পিঠকে দৃঢ় বন্ধনে আবদ্ধ করল, তখন তার বিশ্বাস হলো যে এটা আসলেই সত্য, কল্পনা না। জেওফিল ইনানকে ধরল না প্রথমে। যখন ইনান জেওফিলের বুকে মিশে শক্ত করে ধরল, জেওফিল বুঝে গেল ইনান চাইছে তাকে জড়িয়ে ধরার জন্য। দেরি না করে জেওফিল জড়িয়ে ধরল ইনানকে। ইনানের থেকেও দ্বিগুণ জোরে চেপে ধরে। ইনানের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু জেওফিলকে সরালো না। জেওফিল এই খুশিটুকু উপভোগ করুক। জেওফিলের বুকে মাথা রেখে শান্তির নিঃশ্বাস ছাড়ল ইমান। প্রায় অনেকক্ষণ কেটে গেল এভাবে। জেওফিলকে ছাড়ার জন্য ইনান যখন হাত আলগা করল, তখন জেওফিল ফিসফিস করে বলল, বাটারফ্লাই, হুম? আমাকে কেউ কখনো জড়িয়ে ধরেনি। কয়েক মিনিট আগে ওয়ার্ম হাগ কি সেটা আমি জানতাম না। ইনান বিস্মিত চোখে চায়। জেওফিলের এই 25-26 বছরেও কেউ তাকে জড়িয়ে ধরেনি। এটা আসলেই অবিশ্বাস্য একটা ব্যাপার। সিরিয়াসলি? হ্যাঁ, আমার জীবনে এত গভীর স্নেহে জড়িয়ে ধরা মানুষ তুমিই প্রথম, এবং তুমিই শেষ। আমার জীবন আর কেউ না আসুক, লাগবে না কাউকে আর, শুধু তুমি থাকলেই চলবে। জেওফিলের কথাটা শুনে ইনানের যতটা মায়া লাগলো, ততটা কষ্টও লাগলো। ঘাড় উঁচু করে জেওফিলের দিকে চেয়ে বলল, একা বসবাস করাটা অনেক টাফ, তাই না? ছিল, এখন আর নেই। এখন তুমি আছো না, তুমি থাকতে একাকিত্ব কিসের? ইনানের গালে আঙ্গুল বুলিয়ে বলল জেওফিল। জেওফিলের হৃদয় স্পর্শী কথায় ইনানের চোখ টলমল করতে লাগলো। আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল জেওফিলকে উষ্ণ বাঁধনে। এই মানুষটা এখন তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। তার একটু কাছে থাকাটা জেওফিলকে সবচেয়ে বেশি খুশি রাখে। এই সামান্য কাজটা ইনান করতে না পারলে তো আসলেই সে সেলফিশ হয়ে যাবে। খাবার শেষ করে ইনান রেডি হতে লাগলো ভার্সিটির জন্য। জেওফিলকে কিচেনে দেখে সে বলল, ভার্সিটিতে যাবেন না? না, ছেড়ে দিয়েছে। কি, কেন? ইনান ব্যাগ রেখে জেওফিলের কাছে আসলো। টিস্যু দিয়ে হাত মুছে জেওফিল ইনানের দিকে ফিরল। আমার যেটুকু পড়া দরকার ছিল সেটুকুর চাইতেও বেশি পড়েছে, আর লাগবে না পড়ালেখা। এখন আমি ফুল টাইম আর্টিস্ট। কিন্তু সার্টিফিকেট তো অর্জন করা লাগবে, তাই না? কিচেনের কাউন্টারে হেলান দিয়ে দাঁড়ালো জেওফিল। ইনানের চোখে চোখ রেখে বলল, কিসের জন্য? আমি তো আর কোনো চাকরি বা বিজনেসে ঢুকছি না যে সার্টিফিকেট দরকার হবে, যেটা আমার কখনো কোনো কাজেই লাগবে না। সেটা অর্জন করে কি লাভ? নর্মালি একজন চাকরিজীবীর বাৎসরিক যা বেতন, তা আমি আমার 2টা পেন্টিংয়ে আর্ন করে ফেলতে পারি। যেটা করতে আমার ইচ্ছে নেই, তার চেয়ে ভালো নয় কি যেটা আমার লাভ এবং ইচ্ছে দুটোই আছে সেটা করার? জেওফিলের যুক্তিসঙ্গত কথার কাছে ইনান কোনো কথা খুঁজে পেল না। জেওফিল যা বলতে বলেছে তা জেওফিলের দিক থেকে আসলেই সঠিক। তার অলরেডি একটা কেরিয়ার আছে, তাহলে অবশ্যই তার উচিত সেটাই বেশি ফোকাস করা। ইনান মাথা নাড়ালো। জেওফিলের সাথে সে একমত। তুমি ভার্সিটি যাবে? হ্যাঁ, 2 মিনিট অপেক্ষা করো, রেডি হয়ে আসছে। আমি যেতে পারবো। তোমাকে একা ছাড়ছি না আমি। জেওফিল চট করে রেডি হয়ে বেরিয়ে পড়ল ইনানকে নিয়ে। ইনান ক্লাসে যেতে যেতে বারবার ফোন দেখতে লাগলো। ফারা বা মুগ্ধর কোনো কল এসেছে কিনা দেখতে।
গ্রুপেও কোনো মেসেজ আসলো না। ব্যাপারটা কি? ক্লাসে যেতেই দেখলো পুরো ক্লাসে কোলাহল। তারা সবাই কিছু একটা নিয়ে দলে দলে ভাগ হয়ে আলোচনা করছে। কারো চোখে আতঙ্ক, কারো চোখে উত্তেজনা। ইনার ক্লাসের একজনকে বলল, কি হয়েছে রে? কি নিয়ে এত গসিপ চলছে? তুই জানিস না? আশ্চর্যজনিত গলায় বলল মেয়েটি, যেন ইনার না জেনে খুব বড় একটা ভুল করেছে। কি জানবো? ফারার আর মুগ্ধর খবর। ইনান ভ্রু কুটি করে তাকালো। কি খবর? ভাই, অনেক লম্বা কাহিনী। খুব গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে মেয়েটা নড়ে চড়ে বসে। ফারার আর মুগ্ধর সাথে ভৌতিক কাহিনী ঘটে গেছে। ফারারটা বলি আগে। ওই মেয়ে রাতের বেলা ঠিকঠাকভাবেই ঘুমাতে গেছে। সকালে উঠে দেখে ওর চুল নেই, পুরাই টাক মাথা। সব চুল খাটের পাশে পড়ে আছে। শুধু তাই না, ওর ভ্রুও নেই, এমনকি চোখের পাপড়িও নেই। কি ভৌতিক কাহিনী, তাই না? না কারো কোনো চিহ্ন পাওয়া গেছে আশেপাশে। কে করেছে না করেছে কিছুরই হদিশ পাওয়া যায়নি। বেচারির লম্বা চুলগুলো সব কেটে ফেলা। ফারা মেয়েটার অবস্থা ভালো না নাকি। মিনিটে মিনিটে অজ্ঞান হয়ে যায় কান্না করতে করতে। আয়নায় চেহারা দেখে আর অজ্ঞান হয়। ইনান হা করে মেয়েটির কথা শুনছিল। কি যাতা বলছে, কি ভৌতিক এবং অদ্ভুত। ফারার চুলগুলো পা অবধি লম্বা। এই একটা জিনিসই ছিল যেটা দিয়ে ফারা অহংকার করতে পারত। তার এই লম্বা চুলের জন্য সে প্রপোজাল পেয়েছিল তেল এবং শ্যাম্পুর অ্যাড করার, যার শুটিং শুরু হওয়ার কথা সামনের মাসে। আর এখন কিনা তার সেই চুল নেই, আবার ভ্রু আইল্যাশও নেই। এ আবার কেমন ঘটনা? ভূতের যদি চুল পছন্দ হতো চুল নিল না কেন? পাশে ফেলে রেখে গেল কেন? তারপর শোন মুগ্ধর কাহিনী। চোখ বড় বড় করে বলল মেয়েটি। মুগ্ধ সকালে ঘুম থেকে উঠতে পারেনি। ও যখন চোখ খুলল, ও দেখে ওর দুই পাশে 2 হাতে 3টা করে রড বাঁধা। হাত নাড়াতে পারে নাই। আর ওর গলার আর বুকের ওপর মোট 5টা মোটা রড দড়ি দিয়ে বাঁধা ছিল। ভাবতে পারিস? কি? প্রায় চিৎকারের স্বরে বলে উঠল ইনান। ও শ্বাস নিয়েছে কিভাবে? ওর পা দুইটা খোলা ছিল। যখন দম বন্ধ হয়ে আসছিল, ও পা দিয়ে খাটে জোরে জোরে আঘাত করা শুরু করলে ওর বাবা আসে আর দেখে ওর এই অবস্থা। ওর সারা মুখ হাত লাল হয়ে গিয়েছিল। ও তো ঠিকমতো কিছুক্ষণ শ্বাসই নিতে পারে নাই। কথা বলা তো দূরের কথা। ওর বাবা যদি একটু লেট করে আসতো, ও কিন্তু সত্যিই মারা যেত রে। ইনানের মাথা চক্কর মারছে। তার মনে হচ্ছে যা শুনছে এগুলো সব গল্প, এসব সত্যি হতে পারে না। ইনান ক্লাস না করে বেরিয়ে গেল। বড় বড় শ্বাস নিচ্ছে সে। মুগ্ধ আর ফারার সাথে হওয়া ঘটনা সে কিছুতেই মেনে নিতে পারছে না। যতই হোক তারা তার ফ্রেন্ড। ফারার শুটিং নিয়ে কত এক্সাইটেড ছিল, আর এখন ইনান ফারার বাড়িতে গেল আগে, কিন্তু দেখা করতে পারল না। ও কিছুতেই রুমের দরজা খুলল না। তার বাবা মাকেও রুমে ঢুকতে দেয়নি। শুধু দরজার ওপাশ থেকে জোরে জোরে কান্নার আওয়াজ ভেসে আসছে। হতাশ হয়ে ইনান মুগ্ধর বাড়িতে গেল, তবে কাউকেই পেল না। শুধু পাশের বাড়ি থেকে শুনল হসপিটালে নিয়ে গেছে। ইনান টয়াকে ফোন করল। অন্তত ও তো জানবে কোন হসপিটাল, কিন্তু টয়া ফোন তুলল না। কয়েকবার ফোন দিল ইনান, তাও ব্যস্ত দেখাচ্ছে বারবার। ইনান দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত শরীরে চলে গেল ভার্সিটিতে। ক্লাস শেষ হওয়া পর্যন্ত টয়াকে লাগাতার কল দিতেই লাগলো। কোনো কাজে আসলো না। সারাটা ক্লাস ইনান নীরবে কেঁদে গেল। সব কিছু কেমন উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। তার ফ্রেন্ডরা সব কেন তার থেকে দূরে সরে যাচ্ছে। ক্লাস শেষে ইনান রাস্তায় আসলে আরেক ঝামেলাকে চোখে পড়ে তার। পলক গেটের পাশেই উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে। চোখের নিচে কালি পড়ে তার চোখ কোটরে ঢুকে গেছে, যেন কয়েকদিন না খেয়ে আছে। ইনান জানে পলক এখানে তার খোঁজেই এসেছে, কিন্তু সে পলকের সামনে যাবে না। কেন যাবে? যাওয়ার কোনো কারণ আছে? এমনিতেই তার মন ভালো নেই। তখন ইনান দেখল জেহফিলের গাড়ি। রাস্তার বিপরীত মাথায় জেহফিল গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ইনান ওড়নাটা মুখে জড়িয়ে পলকের চোখের আড়াল হয়ে দ্রুত গাড়ির কাছে চলে গেল। গাড়ির দরজার বন্ধের আওয়াজ শুনে জেহফিল গাড়িতে ভেতরে তাকালো। দেখলো ইনান বসে আছে। জেহফিল গাড়িতে ঢুকে ইনানের চোখ মুখের অবস্থা দেখে কিছুটা অস্থির হলো।
গাড়ি স্টার্ট দিয়ে তাকে বলল। চোখ মুখ এমন শুকনো কেন? ইনান সবটা খুলে বলল জেহফিলকে। যখন ইনানের কথা শেষ হলো, জেহফিল পানির বোতল হাতে ধরিয়ে দিল তার। ইনানের কথাগুলোকে সম্পূর্ণ অবজ্ঞা করে বলল, সামনে নিউ একটা রেস্টুরেন্ট খুলেছে, তোমাকে ট্রিট দেবো আজ। ইনান মুখ বেজার করে বলল। মন চাইছে না, বাড়ি চলুন। জেহফিল ঠান্ডা গলায় বলল, রেস্টুরেন্টটা 3 ঘন্টার জন্য ভাড়া করেছে। রেস্টুরেন্টের প্রথম কাস্টমার তুমি হবে বলে। তুমি কি চাইছো পুরো টাকাটা চলে যাক? অজ্ঞতা ইনানকে ইচ্ছার বিরুদ্ধে জেহফিলের সাথে যেতে হলো। পলক গাড়ির সাথে হেলান দিয়ে চোখ বুজে আছে। ইদানিং চোখ বন্ধ করলেই দেখতে পায় ইনানকে। চাকরি সূত্রে ইভাজ সাহেবের সাথে বেশ ভাব হলেও ইনানকে নিয়ে ওনার সাথে একটা কথাও বলতে পারে না সে। গত 1 সপ্তাহের মতো ইনান লাপাত্তা। না ফোন না মেসেজ, কোনো কিছু করেও ইনানের খোঁজ পাওয়া যায়নি। ইফাজ খানকে সে বলতে পারছে না ইনান কোথায়। একবার শুধু ইফাজ খান বলেছিল ইনান পড়াশোনার জন্য কোথাও থাকছে, কিন্তু কোথায় সেটা বলার সাহস হয়নি পলকের। পাছে ইফাজ সন্দেহ করেন। পলক ইনানের বাড়িতে একবার যাওয়ার সুযোগ পেয়েছিল। গিয়ে ইনানকে দেখতে না পাওয়ায় সে কথাটি বলতে পেরেছিল। তবে ইফাজের থেকে ইনানের আরও খোঁজ নেওয়ার স্পর্ধা করল না। এমন না যে পলক ইফাজ খানকে ভয় পায় বা কিছু। ইনানকে বিয়ের কথা বলতে তার কোনো সংকোচ নেই। তবে ইফাজ খানের সাথে যতদিন কাজ করেছে তাতে এতটুকু বুঝেছে তিনি মেয়ের সাথে কোনো পুলিশের বিয়ে দেবেন না। অবশ্য যৌক্তিক কারণও আছে। বিয়ের পর ছেলে যদি সারাদিন ডিউটি নিয়েই পড়ে থাকে তবে তার মেয়েকে দেখবে কখন? ইফাজ তার মেয়েকে কোনো দিন তেমন একটা সময় দিতে পারেননি তার চাকরির জন্য। এখন যদি তার স্বামীও একই রকম হয় তবে মেয়েটা সময়ের জন্য কার কাছে যাবে? পলক বুঝে ইফাজ খানের মনে কি চলে, কিন্তু সেও যে নিরুপায়। ইনান প্রথম দেখাতেই তার মনে জায়গা করে নিয়েছে। জীবনে দ্বিতীয়বারের মতো কাউকে ভালোবাসার সুযোগ পেয়েছে, আর তা সহজেই হারিয়ে যাবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। কোনো অজুহাতে সে ইনানের বাড়িতে যেতেও পারেনি যে ইনান কেমন আছে দেখবে। তাই লুকিয়ে লুকিয়ে কয়েকবার ইনানের বাসার রাস্তার সামনে থেকে ইনানের ব্যালকনিতে চেয়ে থাকে, তাও পায় না ইনানের দেখা। বারান্দায় থাকা গাছগুলো শুকিয়ে মারা গেছে, তাও মেয়েটির খবর নেই। গত সপ্তাহের প্রতিটা দিন সে কাজের ফাঁকে এসে ইনানের ভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকত, ইনানকে একটু দেখবে এই আশায়। কিন্তু সেখানেও পলককে হতাশ করে দিয়ে ইনানের দেখা পেল না। এভাবে কতক্ষণ সে ইনানকে না দেখে থাকতে পারবে? ইনান কি বোঝে না? বোঝে তো, অবশ্যই বোঝে। বুঝে বলেই তো পলকের প্রতিবার ইগনোর করে। পলক শুষ্ক ঢোক গিলে আকাশের দিকে তাকায়। ইনানের ডাকা পাখির পলক ডাকটা খুব মিস করছে সে। তাকে দেখলেই ইনানের ভেংচি কাটাও মিস করছে। ইনানের চোখ, ঠোঁট, গাল, চোখের বড় বড় পাপড়ি, চুল, সব মিস করছে সে। আহ ইনান, আমার দিলরুবা, এতটা কেন পোড়াও আমাকে? এই শাস্তি কি আমার প্রাপ্য? ধরা গলায় অস্ফুটে আর্তনাদ করে উঠল পলক। ছেলে মানুষ হওয়া সহজে কান্না করতে পারছে না সে। বুকের গহীনে যে অসহ্য দহন, এত যন্ত্রণা সহ্য করবে কিভাবে সে? সন্ধ্যায় বারান্দায় বসে বৃষ্টি দেখছিল ইনান। ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলে কদম গাছের দিকে একধানে তাকিয়েছিল। গাছটা বারান্দার সাথে লাগোয়া হওয়ায় হাত বাড়িয়ে একটা কদম ছিঁড়ে নেয়। কদম ফুলের গায়ে লেগে থাকা ফোঁটা ফোঁটা পানিগুলো হিরেকের মতো জলজল করছে। ফুলটা নিয়ে গালে ছোঁয়ালো সে। কি শীতল পরশ! বাটারফ্লাই। ইনান পিছন ফিরে তাকায়। জেহফিল ইনানের দিকে এগিয়ে আসতে আসতে বলে, বৃষ্টিতে পিছিয়ে কেন? ঠান্ডা লাগবে। এই বলে ইনানের হাত ধরে ভেতরে নিয়ে আসে। কিন্তু ইনান জেহফিলের হাত থেকে হাত ছাড়িয়ে আবার আগের জায়গায় ফিরে যায়। বৃষ্টি আমার পছন্দ। এই বলে রেলিংয়ে হাত রেখে অন্ধকার জঙ্গলে দৃষ্টিপাত করলো ইনান। হাত খুব স্বাভাবিকভাবেই ইনান ছাড়িয়েছে, না ঝাটকা মেরে আর না রাগ করে। একদম নর্মালভাবেই জেহফিলের হাত সরিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা জেহফিলের গায়ে লাগলো খুব। ইনানের অবহেলা সে মেনে নিতে পারে না। সে ভালোবেসে ইনানের হাত ধরেছে আর ইনান হাত ছাড়িয়ে নিল। এই সামান্য ঘটনায় জেহফিলের রক্ত ছলকে উঠল। জেহফিল নিজ থেকে না ছাড়লে ইনান হাত ছাড়ালো কোন সাহসে? সে ইনানের পিছনে গিয়ে 2 হাতের মাঝখানে ইনানকে আটকে নিল।
রেলিংয়ে রাখা ইনানের হাতের ওপর হাত রাখলো শক্ত করে। কি করছেন? ব্যথা পাচ্ছি। জেহফিল ইনানের কানের কাছে মুখ এনে গভীর গলায় বলল,